সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কবিতা ক্লাস পর্ব ৩। আমরা জানি কবিতা রচনার জন্য ৮টি উপাদান দরকার। গত দুটি ক্লাসে আমরা দুটি উপাদানের কথা জেনেছি। উপাদান দুটি ছিল কবিতার ভাব ভাবনা বিষয় অনুষঙ্গ, কবিতার শব্দ অর্থ বাক্য। আজকে জানব কবিতার ৩ নম্বর উপাদান, কবিতার বক্তব্যের প্রবাহমানতা। কবিতা ও বক্তব্য। কবিতায় একটি বক্তব্য তথা কথা থাকে। কবিতা যদি বক্তব্য না থাকে তাহলে সেই কবিতা প্রাণ থাকে না। তবে কবিতার বক্তব্য স্বতন্ত্র হতে হয়। রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার কথাকে গুরুত্ব দিয়েছেন। কবিতা ও শব্দ। শব্দ কবিতার মেরুদণ্ড। সুগঠিত অর্থময় অবয়ব প্রদান করে শব্দ। শব্দ শুধু ভাব সহজ করে না, রূপকের আশ্রয়ও নেয়। তাই অনেকে মনে করেন কবিতার মূল উপাদান শব্দ। এবার কবিতা ও প্রবাহমানতা নিয়ে আলোচনা করব। কবিতা হলো নান্দনিক কথামালা, আর প্রবাহমানতা হলো নিরবচ্ছিন্ন বা ধারাবাহিক গতি। শুধু বক্তব্য বা কথা দিয়ে কবিতা হয় না, দরকার হয় বক্তব্যের নান্দনিক উপস্থাপন। বক্তব্যের নান্দনিক উপস্থাপনের সঙ্গে সঙ্গে প্রবাহমানতারও দরকার হয়। কবিতার বক্তব্যের প্রবাহমানতা বলতে ভাব ও অর্থের নিরবচ্ছিন্ন বা ধারাবাহিক গতির কথা বলা হয়েছে। ভাব ও অর্থের মেলবন্ধনের কথা বলা হয়েছে। এই যে মেলবন্ধন, তা পর্বের সঙ্গে পর্বের, আবার স্তবকের সঙ্গে স্তবকের, এই মেলবন্ধন অর্থের ধারাবাহিক সম্পর্ক। কবিতা প্রবাহমানতাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, যথা পর্ব প্রবাহমানতা, স্তবক প্রবাহমানতা। পর্ব প্রবাহমানতা। আমরা জানি কবিতা উপস্থাপনের জন্য পর্ব লাগে। কবিতাটি যে কোনো ছন্দে হোক না কেন, পর্ব আবশ্যক। পর্বে পর্বে যে প্রবাহমানতা থাকে সেটি পর্ব প্রবাহমানতা। আমরা লোকছড়ার পর্বেও প্রবাহমানতা দেখেছি। প্রাচীন, মধ্য অথবা আধুনিক যুগের কবিদের কবিতাও প্রবাহমানতা লক্ষ্য করা যায়। এমনকি এখন যারা কবিতা লিখছেন তারাও এমন ব্যবহার থেকে দূরে নয়। কবিতার পর্বে পর্বে প্রবাহমানতা নাও থাকতে পারে, আবার জোরালোভাবে থাকতে পারে। পর্বেরও কিন্তু অনুষঙ্গের মেলবন্ধন কাজ করে। আমরা কিন্তু আগে সহচর এবং অনুচরের কথা আলোচনা করেছি। এই সহচর ও অনুচরের জোরালো বন্ধন থাকে কিন্তু পর্বে। একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। আকাশ জুড়ে মেঘ করেছে, সূর্যি গেছে পাটে, খুকু গেছে জল আনতে পদ্ম দিঘির ঘাটে। এখানে আমরা প্রথম যে চরণটা, সেখানে আমরা 3টি পর্ব পাচ্ছি। আকাশ জুড়ে মেঘ করেছে, সূর্যি গেছে পাটে, অপূর্ণ রয়েছে এখানে। খুকি গেছে জল আনতে পদ্ম দিঘির ঘাটে। এখানে প্রবাহমানতা একটু খেয়াল করি, পর্ব প্রবাহমানতা। প্রতিটি পর্বের শুরুতে একটু লক্ষ্য করেন, আকাশ, মেঘ, সূর্যি, খুকু, জল, পদ্ম দিঘি, এই শব্দগুলো কিন্তু আমরা পাচ্ছি। এসব শব্দের মধ্যে চমৎকার প্রবাহমানতা সৃষ্টি করা যায়। শুধু শব্দ নয়, বক্তব্যের খাপ ছাড়া, এখানে কিন্তু বক্তব্যগুলো কিন্তু খাপ ছাড়া নয়। আকাশে মেঘ করেছে, সূর্যও নাই, দারুণ প্রবাহমানতা লক্ষ্য করা যাচ্ছে। আকাশ জুড়ে মেঘ করেছে, সূর্যি গেছে, আকাশের সাথে মেঘের, আবার মেঘের সাথে সূর্যি। খুকু গেছে জল আনতে, খুকুর সাথে জল, জলের সাথে দিঘি। এই যে একটা প্রবাহমানতা, চমৎকার একটা মেলবন্ধন সৃষ্টি করে দিয়েছেন কবি। আকাশে মেঘ জমেছে তাই সূর্য অস্ত চলে গিয়েছে। এই সময় খুকি পদ্ম দিঘিতে পানি বা জল আনতে গিয়েছে। এই অর্থের ধারাবাহিক মেলবন্ধনের কারণে কিন্তু বক্তব্য সহজ হয়েছে। আরও একটি নমুনা ব্যবহার করতে পারি আমরা। ষোলো চাষে মূলা, অর্ধেক চাষে তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান। এখানেও কিন্তু আমরা ওই বক্তব্যের প্রবাহমানতা পাচ্ছি। আরেকটা উদাহরণ আমরা খেয়াল করতে পারি, কেবা অনুগত কাহার সহিত, জানিব কি মনে গুণে, মনে অনুগত মঞ্জরি সহিত, ভাবিয়া দেখো হো মনে।
চণ্ডীদাস এখানে যে কয়টা পর্ব ব্যবহার করেছেন, এখানে কিন্তু পর্বের সাথে আমরা ওভাবে প্রবাহমানতা পাচ্ছি। জ্ঞানদাসের আরেকটি আমরা এভাবে একটা পর্ব পড়তে পারি, নগর বসালাম সাগর বাঁধিলাম মানিক পাবার আসে। এখানে কিন্তু নগর বসালাম সাগর বাঁধিলাম মানিক পাবার আসে, সাগর শুকালো মানিক লুকালো অভাগীর কর্ম দোষে। কি চমৎকার প্রবাহমানতা এখানে লক্ষ্য করা যাচ্ছে। আধুনিক যুগে এসেও আমরা এরকম একটা উদাহরণ নিতে পারি, পাখি সব করে রব রাতি পুহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল, শীতল বাতাস বয় জুড়ালো শরীর পাতায় পাতায় পড়ে নিশির শিশির। এখানে কিন্তু আমরা ঠিক ওই রকমই পর্বের সাথে একটা পর্বের প্রবাহমানতা পাচ্ছি। আরেকটা উদাহরণ দেয়া যায়, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, মনে সাদ কালো মেঘ ফুরে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাখাসে। এখানে একটু খেয়াল করি আমরা, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, সব গাছ ছাড়িয়ে এটা কে যাবে? ওই তাল গাছই আবার আসলো, উকি মারে আকাশে, কে আসলো? ওই তাল গাছই উকি মারছে। মনে সাদ, কার মনে সাদ? তাল গাছেরই মনে সাদ, কালো মেঘ ফুরে যায়। এখানে একটা কালো মেঘটা আসলো, প্রতিটা পর্বের সাথে কিন্তু মিল থাকতেই হবে কথা নয়, কোনো এই মিলের সাথে আরেকটা জায়গায় গিয়ে কিন্তু আবার মিল পেতে পারি। এই পর্বে পর্বে এভাবে প্রভাবতা নাও থাকতে পারে, আরেক পর্বে গিয়ে সে ওরকম তার মিলটা যুক্ত হতে পারে। যেমন কালো মেঘ ফুরে যায়, এখানে কিন্তু আগে তাল গাছগুলো ছিল, কালো মেঘের সাথে কিন্তু তার কোনো সম্পর্ক নেই, তার কোনো এখানে কিন্তু প্রভাবতা নেই। কিন্তু আবার পরে আসি, একেবারে উড়ে যায় কোথা পাবে পাখাসে। তাহলে এই যে কালো মেঘ যে ফুরে যায়, তার মানে এখানে এই যে কোথা পাবে পাখাসে, তাহলে এখানে উড়ে যাবার এবং ফুরে যাবার তার যে বাসনা, তার যে স্বপ্ন, সেগুলো কিন্তু আমার মেলবন্ধন হিসেবে কাজ করেছে। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরসা। এখানে রাশি রাশির সাথে ধানের সম্পর্ক পরের পর্বের, আবার ভরা নদীর সাথে খর পরশার সম্পর্ক, আবার কাটার সাথে বরসার সম্পর্ক। এভাবে এরপরে যদি আমি আরও নামি, এভাবে কবি এক এক করে তার পর্বের প্রবাহমানতা চমৎকারভাবে উপস্থাপন করেছেন। আমরা আরেকটা উদাহরণে আমরা যেতে পারি, বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা বলিথাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হতা না আসতে গিয়ে একবার এক কাস্তে নিয়ে, গাছে গাছে গিয়ে যেই চড়েছি ছোট্ট এক ঢাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে। এখানে ঘুরে ঘুরে পর্বের যে প্রবাহমানতা সেটা কবি চমৎকারভাবে ঘুরে ঘুরে ব্যবহার করেছেন। আমরা এবার 2 নম্বরে যাব, স্তবক প্রবাহমানতা। আমরা জানি স্তবকটা খুবই জরুরি, কারণ কবি যখন কবিতা লেখেন, কবি খুব মেধাসম্পন্ন হয়, কিন্তু পাঠক যখন পড়েন, পাঠক মেধাসম্পন্ন নাও হতে পারে। তাই পাঠকের কাছে কবিতাটা সহজবোধ্য করার জন্য অথবা সহজ হওয়ার জন্য স্তবকটা দরকার। স্তবক হলে তার বুঝতে সুবিধা হয়, কারণ এক একটা স্তবকের এক একটা অর্থ, এক একটা চিত্র থেকে থেকে পরে গিয়ে সে একটা খণ্ড খণ্ড থেকে পুরো একটা চিত্র সে গ্রহণ করবে। তাই প্রতিটা কবিতার স্তবক দরকার। কবিতার বক্তব্য সহজভাবে তুলে ধরার জন্য যে প্যারা ব্যবহার করা হয় সেটি স্তবক। স্তবকে যে প্রবাহমানতা থাকে সেটাই স্তবক প্রবাহমানতা। আমরা একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। আসলেই আগে আমরা পর্বে পর্বে দেখলাম, এবার স্তবকে মিলটা পাওয়া যাচ্ছে কিনা নমুনাটা খেয়াল করুন। আকাশ জুড়ে মেঘ করেছে সূর্যি গেছে পাটে, খুকু গেছে জল আনতে পদ্মদিঘির ঘাটে, পদ্মদিঘির কালো জলে হরেক রকম ফুল, হাঁটুর নিচে দুলছে খুকুর গোছা ভরা চুল, বৃষ্টি এলে ভিজবে সোনা চুল শুকনো ভার, জল আনতে খুকুমণি যায় না যেন আর। এখানে প্রথম পর্বে আমরা স্তবকে খেয়াল করি, প্রথম স্তবকের শেষ শব্দের আগের শব্দ আছে পদ্মদিঘি,
আবার দ্বিতীয় স্তবকের শুরুতে আছে আবার পদ্ম দিঘি। আর প্রথম স্তবক এবং দ্বিতীয় স্তবকে আমরা পাচ্ছি জল, তৃতীয় স্তবকে আমরা পাচ্ছি লাস্টে জল, দ্বিতীয় স্তবকে আমরা লাস্টের শব্দে পাচ্ছি চুল, আর লাস্টের স্তবকে আমরা পাচ্ছি চুল। তাহলে এখানে জল, পদ্মদিঘি, পদ্মদিঘি, চুল, চুল, জল, এই যে পর্বে পর্বে যে প্রবাহমানতা সৃষ্টি করলেন কবি, একটা অর্থ, একটা নতুন একটা দোতনা সৃষ্টি করা, অথবা নতুনভাবে কবি এই যে ঘুরে ঘুরে প্রবাহমানতা দেখালেন, তা কিন্তু কম চমৎকৃত হবার ব্যাপার নয়। এটা কিন্তু গানেও থাকে, গানেও আমরা জানি যে গানের যে অঙ্গগুলো রয়েছে, সেই অঙ্গে কিন্তু লাস্টে গিয়ে আমরা আবার ওরকম ঘুরে ঘুরে পাচ্ছি। আরেকটা উদাহরণ দিয়ে আমি এটা আর একটু বোঝানোর চেষ্টা করছি। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। আমার প্রথম স্তবক ছিল এটা, যে আমরা এখানে চারটি চরণ এখানে রয়েছে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। এখানে কিন্তু নদীর কথা বলা হয়েছে, জলের কথা বলা হয়েছে, গরুর কথা বলা হয়েছে, ঢালু বা উঁচুর কথা বলা হয়েছে। এগুলো কিন্তু পরস্পরের সাথে সম্পর্কিত অথবা একটা বন্ধনে আবদ্ধ হয়েছে। পরের স্তবকে যখন আমরা যাব, চিকচিক করে বালি কোথা নাই কাদা, আমরা কিন্তু আগের স্তবকে কিন্তু আমরা ছোট নদী পেয়েছিলাম, এখানে তার বৈশিষ্ট্য পাচ্ছি। কাশবন আছে, ফুল আছে, তারপরে আবার নতুন একটা পর্ব আসলো যে আগের সাথে মিল নেই। একধারে কাশবন ফুলে ফুলে সাদা, এটা মিল রয়েছে নদীর সাথে, কিন্তু পরে কিচিমিচি করে সে তা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। তাহলে এখানে আবার ওই যে শালিকের ঝাঁক কিচিমিচি করছে, এটা কাশবনে হতে পারে, কাশবনের সাথে সম্পর্কিত। আর রাতের ঝিঝি পোকার যে ডাকে, শালিক যে শেয়াল যে ডাকে, সেখানেও কিন্তু এই পর্বের মধ্যে একটা মেলবন্ধন সৃষ্টি করেছেন। পরের স্তবকে আমরা যাই, পরের স্তবক ঠিক ওই রকমই আমরা পাচ্ছি। আর পরে আমবন তালবন চলে, গায়ের বামুন পাড়া তারি ছায়া তলে, তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। পরের পর্বে বা স্তবকে আমরা দেখতে পাচ্ছি, সকালে বিকালে কবু নাওয়া হলে পরে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে, বালি দিয়ে মাঝে থালা ঘটিগুলো মাঝে, বধুয়া কাপড় কেচে যায় গৃহ কাজে। পরের আবার স্তবকে পাচ্ছি, আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর, মহাবেগে কলকল কোলাহল ওঠে, ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে। পরে অপূর্ণ, আগে 4 লাইন করে 4 চরণ করে স্তবক ছিল, এটা অপূর্ণ স্তবক, এটা 2 লাইনে আছে। দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি যে স্তবকের সঙ্গে এটা প্রবাহমানতা রক্ষা করা জরুরি। স্তবকের প্রবণতার কারণে কিন্তু কবিতা একটি অর্থবোধক বক্তব্যে পৌঁছিয়েছে। শেষে গিয়ে আমরা কিন্তু একটা অর্থ নিয়ে নিচ্ছি। কবিতার প্রবণতা রক্ষা করা কিন্তু সার্থক কবিতা একটি প্রাণ, একটি গুণ। কবিতার বাক্য গঠন সুশৃঙ্খল না হলেও কবিতার বক্তব্যের প্রভাবনতা থাকা জরুরি। কবিরা তাদের বক্তব্য কবিতা প্রদান করেন, কিন্তু ভাব যদি স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ না পায়, তাহলে কবিতার অর্থ রস আস্বাদনে ব্যর্থ হতে হয়। শুধু তাই নয়, এর গতিও ঠিক থাকে না। কবিতার রচনা করতে গেলে একটি স্তবকে একটি ভাবকে আবদ্ধ না রেখে বহু ভাবে ধারাবাহিকতা রক্ষা করার জন্য গতি, অর্থ ও স্বতঃস্ফূর্ত ভাব ঠিক রাখা হয়। কবিতার প্রবাহনতা রক্ষা করার কয়েকটি বিষয় জানা দরকার, যেমন প্রতিটি পর্বের ধারাবাহিকতা রক্ষা করা। প্রতিটি পর্বে কিন্তু ধারাবাহিকতা রক্ষা করতে হবে। যেমন এখানে আকাশ জুড়ে মেঘ করেছে, সূর্যি গেল পাটে, খুকে গেছে জল আনতে পদ্মদিঘির ঘাটে, এখানে কিন্তু আমরা রক্ষা করেছি ওটা। আবার আমরা আরেকটাতে যাব, 2 নম্বরে, যে
প্রথম পর্বের ভাব অসমাপ্ত থাকলে পরের পর্বে ভাব সম্পূর্ণ হয়। যেমন আমার প্রথম পর্বে কিন্তু ভাব সম্পূর্ণ নাও হতে পারে, এই মিলটা নাও থাকতে পারে, প্রবাহিত নাও হতে পারে। যেমন একটা উদাহরণ দিয়ে আমরা বুঝে নিতে পারি, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। এখানে কিন্তু দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, এখানে এই যে খণ্ড খণ্ড চিত্র, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, এখানে কিন্তু একটার সাথে আমরা ওইরকম ওই আগেরটার মতো অত জোরালো মিল পাচ্ছি না। কিন্তু যখনই আমরা পরে যাই লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, এই লঙ্ঘিত হবে, তখন আমরা বুঝতে পারতেছি লঙ্ঘিতে কি হবে, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, এইগুলো তখন ওই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পর্বের সাথে মিল না থাকলেও ওই পর্বটা পরের পর্বে গিয়ে আমরা ওভাবে আবার মেলবন্ধন সৃষ্টি করতে পারি। এরপরে আসি, বহু পর্বের ভাব অসমাপ্ত থাকলে স্তবকের শেষে কিন্তু সেই ভাবটা সম্পূর্ণ হবে, অথবা কবিতার শেষে ভাব সম্পূর্ণ হয়। সাধারণত এই জাতীয় কবিতা আমরা রূপকে দেখতে পারি যে সম্পূর্ণ ওভাবে স্তবকে স্তবকে না এনে কবি এক লাস্টে গিয়ে আগের স্তবকগুলো চমকে দিয়ে অন্য একটা মিল দিয়ে দেন। আমরা সোনারতরী কবিতা আমরা জেনেছি, রবীন্দ্রনাথের সোনারতরী কবিতা পড়েছি, গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরোধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেকে ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরণী পড়ে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদীকূলে জাহাল লয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থর বিথরে, এখন আমারে লহ করুণা করে, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছি ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদী তীরে রহিন পড়ি, যাহা ছিল নিয়ে গেছে সোনার তরি। এখানে কিন্তু সম্পূর্ণ ভাব আমরা পর্বে পর্বে পাচ্ছি না। এই মেলবন্ধনটা আমরা শেষে গিয়ে সোনার তরীর কথা বলে কবি অন্য একটা আবেদন, অন্য একটা অর্থ প্রকাশ করার চেষ্টা করেছেন। এরপরে আমরা যাব, সম্পূর্ণ কবিতার অপূর্ণ স্তবক থাকলে শেষে পূর্ণ ভাব থাকতে পারে, সম্পূর্ণ কবিতা অপূর্ণ স্তবক থাকতে পারে, সেটি গিয়ে কিন্তু আবার শেষে গিয়ে আবার পূর্ণ ভাব প্রকাশ করতে পারে। একটা নমুনা আমরা দেখতে পারি, পদ্মা নদীর বাঁকে বাঁকে থোকা থোকা গাও, দেখে যেন মনে লাগে পাল তোলা সব নাও, ফুরফুরিয়ে ঘুরিয়ে ব্যস্ত পালের নাচ, ভুল হয়ে যায় দৃশ্যগুলো লম্বা তালের গাছ, চিকচিকিয়ে ফিকিয়ে ধরায় চোখে ধাঁধা, পারগুলো ঠিক চোখে পড়ে বালি দিয়ে বাঁধা, লাফিয়ে ছলছলিয়ে ধুলছে ঢেউয়ের জল, ভুল হয়ে যায় দৃশ্যগুলো দুষ্টু ছেলের দল, ঝাপটা ঢেউয়ের পার গুড়িয়ে গাগুলো হয় ফাঁকা, ভুল হয়ে যায় দৃশ্যগুলো রং তুলিতে আঁকা। আমরা প্রথম স্তবকে পেয়েছিলাম গাও এবং একটা তাল গাছ এবং এই গ্রামের একটা পরিবেশ পেয়েছিলাম। দ্বিতীয় স্তবকে আমরা ওখানে পাচ্ছি লাস্টে গিয়ে দুষ্টু ছেলের দল এবং ওই পরিবেশের একটা আবহাওয়া পাচ্ছিলাম। শেষে গিয়ে দেখলাম এটা অন্য একটা অর্থ। এই যে ধাপটা ঢেউ দিয়ে গাগুলো যে ফাঁকা হয়ে যাচ্ছে, দৃশ্যগুলো ভুল হয়ে যাচ্ছে, আসলে একটা রং তুলিতে আঁকা, আমরা এগুলো পাচ্ছি না। তাই কবি এখানে তার আবেগটা, তার ভাবাবেগটা দেয়ালে আঁকা চিত্রের সাথে তার স্মৃতি, তার ছোটবেলার যে, তার কিশোরবেলার যে পরিবেশটা ছিল, তিনি এটা এঁকেছেন। এই কবিতায় কিন্তু আমরা দুটি সম এবং একটি অসম স্তবক পাচ্ছি।
এবং এই স্তবকগুলো কিন্তু পদ্মা নদীর পরিবেশ, দ্বিতীয় স্তবকের ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে, তৃতীয় সমস্তবকে সামঞ্জস্যতা রক্ষা করে একটি সমাধান টানা হয়েছে। আশা করি আমরা এতক্ষণ কবিতার যে প্রবাহমানতা, কবিতার বক্তব্যের যে প্রবাহমানতা, সেটা বিভিন্ন নমুনা দিয়ে এবং নিজস্ব কিছু প্রকরণ দিয়ে সেটা বলার চেষ্টা করেছি। এবার আমি কয়েকটা নমুনা উপস্থাপন করব, কয়েকটা কবিতা উপস্থাপন করব, যেগুলো ফেসবুক থেকে আমি নিয়েছি। ফেসবুকে আমার পরিচিত যারা লেখালেখি করেন তাদের কবিতা থেকে আমি নিয়েছি। তবে ফেসবুকে একটা জিনিস খেয়াল করেছি আমি, পর্বটা থাকলেও স্তবকটা খুবই কম। বিভিন্নভাবে আমি দেখার চেষ্টা করেছি, কবিরা স্তবক দেননি। তার মানে একেবারেই হয়তো তারা মনে করেছেন যে স্তবক দিলে একটা স্পেস নেয়, ফেসবুকের পাতাটা বেশি নেবে। আসলে স্পেস কিন্তু সামান্যই নেয়, কিন্তু আমার ভাবটা কিন্তু ব্যর্থ হচ্ছে আমরা নিতে। আমি পাঠক হিসেবে আমি আপনার মতো সৃজনশীল না, আমি কবির মতো এত সৃজনশীল না, আমি সাধারণ একজন পাঠক। আমি স্তবকে 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 বহু স্তবকে আমি একটা কাহিনী অথবা বহু ঘটনা নিয়ে নিজের মধ্যে এক খণ্ড একটা কবিতা নিতে চাই, এক খণ্ড একটা অর্থ নিতে চাই, এই খণ্ড খণ্ডভাবে আমি অর্থ নিতে চাই। তাই ফেসবুকে যারা লিখছেন আমি আশা করব তারাও আমাদের অতীতে, আমাদের মধ্যযুগে, আধুনিক যুগে বা প্রাচীন যুগে যারা কবিতা লিখেছেন, তারা যেভাবে পর্ব, স্তবক বা প্যারা করে লিখেছেন, আমি আশা করি আপনারাও শিখছি ওরকম একটা প্যারা দেওয়ার চেষ্টা করবেন। আমি এবার ফেসবুকের একটা কবিতা বলবো। আপনারা অনেকেই আমার সাথে জয়েন করেছেন, উপভোগ করছেন, আমার পরিচিত অপরিচিত অনেকেই রয়েছেন। আপনারা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখে রাখবেন, আমি সেগুলো উত্তর দেব। আমাদের আজকের পর্বের বিষয় ছিল কবিতার বক্তব্যের প্রবাহমানতা। আমরা এবার আরও কিছু কবিতা আমরা দেখব, যে কবিতার পর্বে এবং স্তবকে কবিরা কিভাবে ঘুরে ঘুরে সেই প্রবাহমানতা রেখেছেন। আমি পড়ছি আমিরুল ইসলামের জয় পরাজয় নামে একটি কবিতা। খেলা মানে পরাজয়, খেলা মানে জয়, খেলা মানে কখনো মারামারি নয়, গোল দিতে ভালো লাগে, গোল খেতে হয়, খেলা মানে মেনে নাও জয় পরাজয়। এখানে একটু আমরা খেয়াল করতে পারি, এখানে পর্বের প্রবাহমানতা রয়েছে, ঘুরে ঘুরে শেষ স্তবকের পর্যন্ত ভাবের প্রবাহমানতা কিন্তু রক্ষা করা হয়েছে। এখানে খেলা, জয়, পরাজয় কিন্তু বারবার ঘুরে এসছে এবং সেটা কিন্তু উৎসাহ ব্যঞ্জক হিসেবে। আমরা এবার আরেকটা কবিতায় আমরা যাব। রহিম শাহর ঠিকানা নামে একটা কবিতা ফেসবুক থেকে আমি নিয়েছি। সেখানে 5টা স্তবক এবং একটা অপূর্ণ, মানে 2 লাইনের স্তবক, আগেরগুলো 4 লাইনের, পরে 2 লাইনের স্তবক নেওয়া হয়েছে। আমি কবিতাটা পাঠ করছি। আমার একটি নদী আছে, বলবো পরে নাম, হাজার ভালোবাসা নিয়ে বয় সে অবিরাম, ভালোবাসার সঙ্গে যাচ্ছে গান কবিতাগুলি, আঁকতে ছবি আকাশ পাঠায় রামধনুকের তুলি, দুপারে আর কাশের বাগান হাওয়ায় মেখে মেখে, নেচে নেচে আমার নদী ঢেউ তোলা রোজ দেখে, হাজার পাখি উড়ে উড়ে গান শোনায় রোজ, একটি মেয়ে মাটির থেকে করে সুরের খোঁজ, একটা আছে সোনার ঝুড়ি, সেই নদীটার বাঁকে পাতার ফাঁকে কাঠবিড়ালি রোদের গুঁড়ো মাখে, সেই নদীটা নাম শুনলেই মাথায় দেবে হাত, তিনিই তোমার কবি রবীন্দ্রনাথ। আমার একটা আকাশ আছে বিশাল বড় বুক, তার সে বুকে জায়গা নিতে পাখিরা উৎসুক, উঠছে পাখি ঘুরছে পাখি গানও আছে ঠোঁটে, সে গান শুনে মেঘের দেশে সূর্যমুখী ফোটে।
মেঘ সাগরে ভেসে ভেসে পশ্চিমে যায় রবি, রবির আলো রেখায় রেখায় পথ চিনে নেন কবি। একটি পাহাড় দাঁড়িয়ে আছে আকাশ ছবে বলে, সেই পাহাড়ের কবির নামে হিরে মানিকে জ্বলে। কবির সঙ্গে তুমিও আজ হাঁটতে শুধু থাকো, আকাশ থাকবে মাথার উপর, নিচে জোড়া সাঁকো। এখানে আমরা 5টি পূর্ণ স্তবক পাচ্ছি আর একটি পাচ্ছি অপূর্ণ। প্রায় প্রতিটি পর্বেই ভাবের প্রবাহমানতা রক্ষা করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় স্তবকের ভাবটা মিলেছে তৃতীয় স্তবকের শেষ চরণের শেষ শব্দে। একটু খেয়াল করুন, আগে আমরা যে কথাগুলো বলেছি, যে ভাব, যে বক্তব্যগুলো, যে অর্থপূর্ণ বক্তব্যগুলো বলেছি, সেখানে কিন্তু কোনো জায়গায় বলা হয়নি যে কার জন্য, কোন ঠিকানায় আমরা এতগুলো কথাকে সাজিয়েছি। নদী, হাজার ভালোবাসা, গান, কবিতা, ঢেউ ইত্যাদি ইত্যাদি এনে আমরা শেষে আমরা বলে দিলাম রবীন্দ্রনাথ। মিলটা খেয়াল করুন, প্রবাহমানতাটা খেয়াল করুন রবীন্দ্রনাথের কাছে। আবার আমরা দেখি যে চতুর্থ এবং পঞ্চম স্তবকে ভাবটা মিলেছে ষষ্ঠ পর্বের শেষ শব্দে গিয়ে, সেটা জোড়াসাগর। যদিও আমরা রবীন্দ্রনাথকে অন্যভাবে পাচ্ছি, যেমন রবি, এখানে কিন্তু আবার কবি অন্যভাবে ব্যবহার করছেন। এটা আমরা কিন্তু মিলে যখন অলঙ্কারে যখন যাব তখন আমরা এটা দেখাবো যমক যমক মিলটার ক্ষেত্রে, যে মেঘ সাগরে ভেসে ভেসে পশ্চিমে যায় রবি, রবির আলোয়। এই রবির আলোটাই, রবিটা কে? এই জোড়াসাঁকো যার জন্ম, এই রবীন্দ্রনাথ যিনি, তিনি এই রবির আলো। এখানে রবির আলো অথবা সূর্যের আলো দুটি হতে পারে। এরপরে আমি আরেকটা কবিতায় যাব। মঈন মুরসালিন দুর্বোধ্য মায়ার শহর তিনি নির্মাণ করেছেন। তার কবিতার 2টি পর্ব রয়েছে, আমরা একটু খেয়াল করি। নীল খামে চিঠি আসে না আর ডাকঘর থেকে, রাস্তার পাশে পোস্ট বক্সগুলো বিবর্ণ প্রাণহীন, কাঁপা কাঁপা হাতে লেখাগুলো চোখে ভাসে, হারিকেনের কোমল আলোয় শিহরিত বর্ণ, চিঠির ভাঁজে দুলে ওঠে মুখচ্ছবি। দ্বিতীয় পর্বে উনি বলছেন, আগের পর্বে কিন্তু আপনি পাচ্ছেন খণ্ড খণ্ড চিত্র পাচ্ছেন, খণ্ড খণ্ড কথা পাচ্ছেন, কথন পাচ্ছেন। পরের পর্বে আমরা স্তবকে যখন আমরা যাব, হাঁটু করে বসে থাকা কিশোরী বালিকা, গোবেচারা প্রকৃতির ফাঁদে সময়ের হনন, লাল ফিতে বাঁধা বিনুনি দোলানো চুল, গোলাপের ঘ্রাণ মাখা সুরভিত চিঠি, নগরায়নের ধুলোয় হারিয়েছে সত্যিত্ব। এখানে আমরা একটু খেয়াল করি যে কবি কোথায়, তিনি এই যে মেলবন্ধনটা, এই যে প্রবাহমানতা রক্ষা করেছেন কোথায়। তিনি কিন্তু এখানে দুর্বোধ্য শহরের কথা বলেছে, আসলে কিন্তু হারানোর কোনো একটা বিষয় হারানোর কথা বলেছেন এই দুর্বোধ্যতার মধ্যে, যেটা পোস্ট বক্স। মানে আমরা এখানে এখন আর চিঠি আমরা বিতরণ করি না, দিতে পারি না। সেই বক্সগুলো যে বিবর্ণ, সেই যে প্রেমিকার কাছে, সেই যে কিশোরীর কাছে চিঠি দেওয়া, অথবা কিভাবে যে হাঁটু গেড়ে বসে থাকা, শিহরণ, তার সুরভিত চিঠি আমরা আর পাচ্ছি না। ধুলোয় এই হারিয়ে গেছে, নগরায়নের কারণে এই ধুলোগুলো হারিয়ে গেছে, অস্তিত্বগুলো, সতীত্বগুলো, এখানে সততার কথা বলা হয়েছে। প্রথম স্তবকের সব পর্বের ভাবের মিল নেই কিন্তু এখানে কিন্তু খণ্ড খণ্ড কথা জোড়া দিয়েছেন কবি। দ্বিতীয় স্তবকের জোড়া দেওয়ার কিছু কথা জোড়া দিতে দিতে চতুর্থ নম্বর চরণে চিঠি দিয়ে প্রবাহমানতা রক্ষা করেছেন। তবে পুরো কবিতার পাঠ করার পর যেটি পাই সেটি হলো হারিয়ে যাওয়া ডাকঘর। এটিও এক ধরনের কবিতা, এটিও কিন্তু প্রবাহমানতা রক্ষা। আমার কেউ কেউ বলেছে যে লোকছড়ায় কিন্তু আমরা প্রবাহমানতা পাচ্ছি না, কিন্তু আমি কিন্তু প্রথম উদাহরণ দিচ্ছি লোকছড়া থেকে। লোকছড়া কিন্তু কোনো কোনো তার চিত্র পাওয়া যাচ্ছে, এই প্রবাহমানতা পাওয়া যাচ্ছে না। এই জন্য অনেকেই বলেছে স্টিল ছবি বলেছে, লোকছড়া কেউ কেউ স্টিল ছবি বলেছেন, কারণ দেখা যায় শুধু চিত্র আছে। কিন্তু আসলেই কোনো কোনো সব ছড়াতে না, কোনো কোনো ছড়ায় আমরা মিল পাচ্ছি। এবার আমি আরেকটা কবিতায় যাব। আমি সুবান্ত মিজানের একটি ডাক মা, আমি সেই মাটার কাছে যাব। তিনি কিভাবে ঘুরে ঘুরে
এই মায়ের সাথে সম্পর্ক, মায়ের সাথে গভীর যে আত্মার সম্পর্ক, মায়ের সাথে মা, সন্তান কাঁদলে যে মা কাঁদে, মা কাঁদলে যে সন্তান কাঁদে, তো সেই ভাবটা তিনি মাত্র 3টা পর্বে 3বার ব্যবহার করেছেন। কিন্তু আপনার কিন্তু মনে হবে না, 3 থেকে 4বার ব্যবহার করেছেন, কিন্তু আপনার মনে হবে না যে এখানে কিন্তু প্রবাহমানতা নাই। এই পৃথিবীর নিঃশ্বাস নিয়ে দেখেছি সবই ফাঁকি, সুখের ছোঁয়ার জন্য তখন মামা বলে ডাকি। মা কথাটি অভিধানে থাকুক সবার আগে, মনের মাঝে বিরাজ করুক গভীর অনুরাগে। মায়ের আঁচল তলে জানি সূর্য সুখের বাস, যার ছোঁয়াতে জীবনটা হয় শিশির ছোঁয়া ঘাস। মা কথাটি এক পাশে আর 7 রাজার ধন অন্যে, সব কিছু দেই তরণ তলে পাগল মায়ের জন্যে। মায়ের সমান মান হবে না 1000 বাবা মিলে, বুক পিপাসা মেটে কিরে শুকনো নদীর ঝিলে। খোদার পরে মা কথাটি সবার সেরা জানি, আমার সুখের জন্যে যিনি ঝরান চোখের পানি। এখানে আমরা 3টে স্তবক, পূর্ণ স্তবক দেখতে পাচ্ছি, এবং কবি এখানে প্রথম স্তবকে মা মা এবং মা 3টি বার ব্যবহার করেছেন। দ্বিতীয় স্তবকের প্রথমে মায়ের আঁচল মা ব্যবহার করেছেন, তৃতীয় স্তবকের প্রথমে মা ব্যবহার করেছেন। এই যে বারবার নয়, পর্বে পর্বে নয়, প্রতি স্তবকে উনি ব্যবহার করে কিন্তু এই মেলবন্ধনটা দেখিয়ে দিয়েছেন। এবার আমরা আরেকটা কবিতায় যাব, নাফে নজরুলের আলো নেই একটা কবিতায়। দেখেন, মেলবন্ধন খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপরও কিন্তু পাবেন আপনি। আমরা এখন নেই ভালো নেই, নেই ভালো নেই গাছও, নেই ভালো নেই পুকুর জলে সাঁতার কাটা মাছও, নেই ভালো নেই পাখিরা আর সদ্য ফোটা ফুলও, সকালবেলার স্নিগ্ধ আলো কিংবা তারাগুলো। সুর আসে না রাখাল বাঁশির, খাঁ খাঁ করে মাঠ, বাধা আছে নায়ের বৈঠা শূন্য নায়ের ঘাটও। একলা ঘরে বন্দি হয়ে থাকতে হবে আরো, থাকবো ভালো কবে আবার বলতে কি কেউ পারো। এখানে দেখেন আপনি, তার যে মনের কষ্টটা, তার যে আকাঙ্ক্ষাটা, বেদনাপূর্ণ আকাঙ্ক্ষাটা, সে কিন্তু প্রথম স্তবকের 2য় পর্বে আমরা এখন নেই ভালো নেই, এই ভালোর কথা বলা হয়েছে। আর কোনো সব জায়গায় কিন্তু ভালো না থাকার সাথে উপমা, ভালো না থাকার সাথে পর্বে পর্বে একটা কানেকশন করে দিয়েছে। লাস্টে গিয়ে লাস্টের লাইনে, 2য় প্যারার লাস্টের লাইনে বলছে থাকবো ভালো, সেখানে কিন্তু এই ভালো, ওই ভালো, এই ভালো, কিভাবে দেখেন মেলবন্ধনটা করে দিল। আশা করি সবারই ভালো লাগছে। আমি আমার আজকের শেষ কবিতাটা পড়েই আপনাদের কাছ থেকে বিদায় নেব। শেষ কবিতাটা আমি পাচ্ছি ইমরান পরশের লেখা, স্বপ্ন দেব পারি। কোথায় আছে দেখেন মিলটা। ভাল লাগে না লেখাপড়া, ভাল লাগে না বই, ইচ্ছে করে বাবার মতো অনেক বড় হই। সারাটা দিন বাবা মায়ের একটি কথাই পড়ো, টেবিল জুড়ে এক গাদা বই করতে থাকি জড়ো। ঘুম কাতুরে সকাল বেলায় জল ঢালি হাত মুখে, ডিম আমলেট করে যে মা খাওয়ান পরম সুখে। সূর্য ওঠার সাথে আমি স্কুলে দেই পারি, স্কুলে ক্লাস কোচিং সেরে সন্ধে ফিরে বাড়ি। একটুখানি নেই অবসর, এত বিজি থাকি, সুযোগ পেলেই মনের ভিতর রঙিন ছবি আঁকি। ঘুড্ডি লাটাই, ব্যাডমিন্টন, হয় না এসব খেলা, বইয়ের সাথে কাটে আমার সুখের ছেলেবেলা। চার দেয়ালের মধ্যে আমার সারাটা দিন কাটে, ইচ্ছে থাকে খুশির ডানায় বেড়াই খোলা মাঠে। কিন্তু আমার লেখাপড়ার এত খালি চাপ, আম্মু বলেন অনেক বড় হতেই হবে বাপ। স্কুলে নেই ছুটি হবে, যাবই গ্রামের বাড়ি, মাঠের সবুজ গায়ে মেখে স্বপ্ন দেব পারি। এখানে তিনি একবার স্বপ্ন ব্যবহার করেছেন, লাস্টে স্বপ্ন দেব পারি। আর বাদবাকিটা ভাল লাগে না, বাদবাকিটা ইচ্ছে করে, বাদবাকিটা ইচ্ছের সাথে স্বপ্নের সম্পর্ক আছে। ঘুম কাতুরে, স্কুল, সূর্য ওঠা। একটু খেয়াল করেন যে এখানে 4টি
স্তবক রয়েছে, একটি অপূর্ণ স্তবক রয়েছে, কিন্তু এই 4টি স্তবকে তিনি একবারও কিন্তু স্বপ্ন আনেননি, একবারও কিন্তু তার বাসনা অথবা কামনা অথবা এই মনের কথা তিনি ব্যক্ত করেননি। কিন্তু প্রতিটা পর্বে আপনি দেখবেন ইচ্ছে, তারপর প্রতিটা পর্বে অথবা প্রতিটা স্তবকে আপনি দেখবেন তার ভালো লাগা এবং ভালো না লাগার স্বপ্নের কথা বলা হয়েছে। আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছেন, সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আমি আমার আজকের পর্ব এখানে শেষ করব। আশা করছি আপনাদের সবারই ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায়। খোদা হাফেজ।